This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক, ইউনিয়ন করার জন্য হুমকির অভিযোগ, মহিলা বললেন। দুই, সেই হুমকিতে কাজে না হলে দূরে কোথাও বদলি করে দেওয়া। তিন, সেই বদলি সামলাতে তখন লাখ পাঁচেক টাকা ঘুষ দিতে হবে, এই অভিযোগ এলো। তবে ফেরা যাবে, না হলে ফেরা মুশকিল বাড়ির কাছে। আর চার, ইউনিয়নকে টপকে কোম্পানির শীর্ষকর্তার কাছে অভিযোগ জানানো একদম বারণ, এবং তাতে যদি সেই অভিযোগের ভিত্তিতে ট্রান্সফারের নির্দেশ হয়, সেই নির্দেশ কার্যকর হয়েছে বলেই তো ইউনিয়ন পেন ডাউন করেছে বলে অভিযোগ। বাবুর অভিযোগকারী মহিলার এই চারটে কথা কাউন্টার কিভাবে হলো? কারণ আমরা তো সব পক্ষের কথা শোনালাম, এক্ষেত্রেও আমরা জাস্ট তুলে ধরছি গোটা ব্যাপারটা, বিচার করে নিন, আপনারা বুঝতে পারবেন পরিষ্কার। এই তৃণমূল শ্রমিক সংগঠনের নেত্রী, ইউনিয়নের নেত্রী পরিষ্কার বলে দিলেন, এক, ইউনিয়নের সাথে রফা না করে অভিযোগকারীর বদলির অর্ডার ইস্যু করে কর্তৃপক্ষ বেআইনি কাজ করেছেন। রফা, হ্যাঁ, রফা শব্দটা ঠিক শুনেছেন, মানে কোনো কোম্পানিতে কারুর সঙ্গে কারুর গণ্ডগোলের না, মানে কারুর সাথে কোনো, মানে সচরাচর এই ট্রান্সফারগুলোর ক্ষেত্রে শাস্তিমূলক ট্রান্সফার, অর্থাৎ কর্মীর সাথে যদি কোম্পানি কোথাও নিগ্রহমূলক কোনো আচরণ করে তখন ইউনিয়ন তার পাশে দাঁড়ায়। তাই জন্যই তো ইউনিয়ন, কর্মচারীদের পাশে দাঁড়ানোর জন্য। এক্ষেত্রে উলট পুরাণ, কর্মচারীর পাশে মালিক পক্ষ দাঁড়িয়েছে বলে ইউনিয়ন বলছে তাদের এড়িয়ে কাজ করা যাবে না, রফা করতে হবে। দ্বিতীয়ত, সিএসসিতে যে শ্রমিক নেতার বিরুদ্ধে থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগ, সেই সমীর পাজা বললেন তো শুনলেন, সব ঝুটে, সব অভিযোগ মিথ্যে। অভিযোগ করলেই তো হলো না, সেটা প্রমাণ করতে হবে, মনে করিয়ে দিলেন সমীর পাজা। আর কি বললেন? বললেন তারা পেন ডাউন করেননি, এবং নিজের বক্তব্যের সমর্থনে একদম চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন ঘটিয়ে দেওয়ার চেষ্টা করলেন। বললেন এই যদি কাজই বন্ধ রাখেন তাহলে আলো জ্বলছে কি করে, পাখা চলছে কি করে? ঠিক, আলোও জ্বলছে, পাখাও চলছে, কিন্তু এটাও তো ঠিক, সিএসের বিদ্যুৎ সরবরাহটা হয় ওই ডিস্ট্রিবিউশন ইউনিট থেকে, সেখানে কি করে পেন ডাউন হবে? জরুরি পরিষেবা জোর করে বন্ধ করলে সে যত বড় শ্রমিক সংগঠনই হোক, দেশে আইন আদালত বলে তো একটা বস্তু আছে, তারা ছেড়ে কথা বলবে? প্রশাসনই কি ছেড়ে কথা বলবে? তাহলে কারেন্ট অফের যুক্তি এক্ষেত্রে অন্তত খাটছে না। অফিসগুলোতে পেন ডাউন হয়েছে বলে অভিযোগ, এবার যে অফিসগুলোতে পেন ডাউন হয়েছে বলে অভিযোগ সেগুলো ওই সিএসের ক্যাশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। ওই অফিসগুলোতে আমার আপনার বিদ্যুতের বিল জমা নেওয়া হয়, বাকি যে ক্লারিক্যাল জবগুলো, কাগজে কলমে কাজগুলো, সেগুলো হয়, কারো বাড়িতে কানেকশান দিতে হলে তার অ্যাপ্লিকেশান নেওয়া হয়, বই ধরুন বিভিন্ন রকম সার্ভিসের ক্ষেত্রে যে আবেদন জমা পড়ে সেগুলো হয়, মানে এক কথায় পেপার ওয়ার্ক হয়, মানুষকে সার্ভিস দেওয়া হয়। সুতরাং সেইগুলো হচ্ছে কি হচ্ছে না, এর চারপাশে লোকজন খোঁজ করলে জানতে পেরে যাবেন। এবার আসি অভিযোগ প্রসঙ্গে। দেখুন, সমীর পাজার বিরুদ্ধে একা ওই মহিলা নন, আরও কয়েকজন তো অভিযোগ করেছেন। তার মধ্যে শুভজিৎ দত্ত নামে সিএসসির এক কর্মী যে অভিযোগটা এনেছেন, সেটা আজকের দিনে তার গুরুত্ব কিন্তু অপরিসীম। তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে নেমেছিলেন বলে তাকে নাকি কাজ করতে বাধা দিচ্ছে সিএসসির থ্রেট সিন্ডিকেট। এখানেই আরেকবার চাণক্যকে স্মরণ করি। চাণক্য কি বলেছিলেন? আদর নয়, শাসন করার কথা বলেছিলেন, কারণ আদরে আদরে নাকি বাঁদর হওয়ার সম্ভাবনা সে যুগেও ছিল, এই যুগেও আছে। আচ্ছা, সিএসসির শ্রমিক সংগঠন কার আদরে এসব করছে বলুন তো? রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি আবার প্রবীণ মানুষ, বর্ষিয়ার নেতা। হ্যাঁ, তার বিরুদ্ধ গোষ্ঠীর দাপটে এই মুহূর্তে তিনি একটু দলের মধ্যে হয়তো কোণঠাসা, কিন্তু তৃণমূলের যে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, তাতে কিন্তু তার এখনও বেশ খানিকটা কন্ট্রোল আছে। বিশেষ করে এই সিএসসিতে যে ক্ষমতাসীন গোষ্ঠী, কারণ সব জায়গাতে অনেকগুলো গোষ্ঠী আছে, শুধু যে শাসক দলের ইউনিয়নই শেষ কথা সেরকম না, তার মধ্যেও গোষ্ঠীর ব্যাপার আছে। তার মধ্যে যে গোষ্ঠীটা শক্তিশালী, সেই গোষ্ঠী বিদ্যুৎ মন্ত্রীর ঘনিষ্ঠ বলে অনেকে দাবি করেছেন।
দেখুন, এটার পর এটা যখন আমরা জিজ্ঞেস করেছিলাম, তাতে শোভনদেব চট্টোপাধ্যায় হে বা না কিছু একটা বলতে পারতেন, কোনোটাই বলেননি, কোনো মন্তব্যই করতে রাজি হননি, বরঞ্চ তাকে এই সমস্ত বিতর্ক থেকে দূরে সরিয়ে রাখতে বলেছেন। ফলে আমরা দূরে রাখলাম, বর্ষিয়ার মানুষ তো, তিনি অনুরোধ করেছেন, অনুরোধ রাখলাম। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কি তাকে বা তার দলকে এই সমস্ত বিষয় থেকে দূরে থাকতে দেবে? সব ক্ষেত্রে যদি থ্রেড সিন্ডিকেটের পেছনে তৃণমূল নেতৃত্বের অপরিসীম আদর, আশ্রয়, প্রশ্রয় আছে বলে বিরোধীরা অভিযোগ করেন, সেটাকে উড়িয়ে দেওয়াটা খুব সহজ হবে। তোমাকে আজকে অফিস করতে দেওয়া হবে না। আমি বললাম কেন দেওয়া হবে না? বলছি তুমি রাত দখল দিন দখল করে বেড়াও, তোমাকে অফিস করতে হবে না। আমি বললাম আমি বিকাল 5টার পরে অফিস ছুটির পরে আমি কোথায় যাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে কেন বলবো? বলছে না, আমরা অফিস তোমাকে করতে দেবো না এবং তোমার সাথে এখন এগুলো চলতে থাকবে। এটা একটা টিম, এই টিমের মধ্যে রয়েছে সমীর পাজা, সিদ্ধার্থ মুখার্জি, রাকেশ সিং, মল্লিকা মুখার্জি এবং প্রতিটা অফিসে আরও আছে যাদের নাম এখানে বলে। অ্যাকচুয়ালি সমীর পাজা, সন্দীপ ঘোষ হলে বিরূপাক্ষ অভিজ্ঞে এই অফিসে আছে বিভিন্ন জায়গায়। এবং আমি যে আজকে কথাগুলো বলছি, আমি জানি না কালকে আমার কী হবে, কালকে আমি অফিসে ঢুকতে পারবো কি না, কালকে আমাকে অফিসের সামনে গণপিটুনি দেওয়া হবে কি না, বা কালকে আমার চাকরি নেওয়া হবে কিনা। পশ্চিমবাংলায় এরকম একটা ক্ষেত্র নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সন্দীপ ঘোষ না পুষে রেখেছেন। সেটা সিএসসি হতে পারে, সেটা টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বরূপ বিশ্বাসের মতো গুন্ডা হতে পারে, আপনি যেখানে যাবেন। 2003 সালে সিপিএম যেভাবে থ্রেড কালচারের মধ্যে দিয়ে প্রায় 2600 লোককে সিএসসি থেকে ভিআরএসের মধ্যে দিয়ে তাড়িয়েছে, থ্রেড দিয়ে তাদের বংশধরেরা এখনও, সেই সমস্ত নেতার ছেলেমেয়েরা এখনও তারা কাজ করে যাচ্ছে। থ্রেড কালচার যদি থাকতো আমার মনে হয় তারা করতে পারতো না। সর্বক্ষেত্রেই দেখা গেছে সিইসি কর্তৃপক্ষ তারা তৃণমূলকে মদত দিয়েছেন, কারণ সংগঠিত বামপন্থী আন্দোলনকে তারা ভয় পান। অতএব তারা চেয়েছেন যে বামপন্থার বিরুদ্ধে যা হবে সেটাই তাদের পক্ষে মঙ্গল। এবং তার আজকে অভ্যর্থ পরিণতি এই ইডিকে যে ভাষায় কথা বলছেন, যে তাদের শারীরিক ভাষায়, এটা তো আমি জানি না, আমি তো মেনে যেতে পারি না। আমি শুধু ওই ভদ্রলোকের অভিযোগটা শুনছিলাম, জানেন তো, ওই বললেন সবাইকে ওখানে খুঁজে পাচ্ছেন সিএসসিতে, সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ। মানে একটা জিনিস পরিষ্কার, জানেন তো, সন্দীপ ঘোষ কিন্তু একজন ব্র্যান্ড হয়ে গেছেন, থ্রেড কালচারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এরকম একটা তার ইমেজ হয়ে গেছে। এবং এমন তার ব্র্যান্ড ইকুইটি কিছুতেই ঝেড়ে ফেলতে পারছে না রাজ্য মেডিকেল কাউন্সিল। সিরিয়াসলি, কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপের নামের পাশে এতদিন স্ট্যাটাস দেখাচ্ছিল সাসপেন্ডেড, শুনেছিলাম যে তার ওই রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম অবশ্য দাবি করেছিল যে সেটাও হয়েছিল বেআইনিভাবে, যাতে যে কোনো সময় সেটা আবার বেআইনিভাবে হয়েছে বলে ফিরিয়ে দেওয়া যায়, ওটাও আসলে আইওয়াশ। সেই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের আবার দাবি গতকাল সন্ধ্যে থেকে সন্দীপের নামের পাশে ওই সাসপেন্ডেড উধাও হয়ে গেছে। পোর্টালে এখন দেখাচ্ছে রেজিস্টার্ড, অর্থাৎ সে আবার এসেছে ফিরিয়া। দিন কয়েক আগে স্বাস্থ্য ভবনে গিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার একটা দাবি জানিয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সেখানে এরকম একটা প্রেক্ষাপটে যখন সাসপেন্ডেড স্ট্যাটাসটা উধাও হয়ে গেছে, গিয়ে আবার রেজিস্টার্ড স্ট্যাটাসটা বসে গেছে, তখন তার তাৎপর্য বুঝতে পারছেন। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রশ্ন যে আদৌ কি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনটা বাতিল করা হয়েছে? দেখুন, এরকম সংশয়ের কিন্তু কারণ আছে, বিশেষ করে সন্দীপ ঘোষের ক্ষেত্রে হলে তো অবশ্যই কারণ আছে। অতীতে সন্দীপ ঘোষ আরজি করের এই অধ্যক্ষ পদ থেকে বদলি হওয়ার 48 ঘন্টার মধ্যে ফিরে এসেছিলেন। পদত্যাগ করার এক বেলার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়ে গেছিলেন। পদত্যাগ শুধু পদত্যাগ না, একসঙ্গে চাকরির থেকে পদত্যাগ। তারপরে যতদিন গ্রেফতার হননি, স্বাস্থ্য দপ্তর তাকে সাসপেন্ড করেনি, আর মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিল, ডাক্তারি পদটাই চলে যাওয়া, ঘরে বসে রোগী দেখার সুযোগটাও ছিনিয়ে নেওয়া। এবার দেখুন, সেটা বাঁচানোর একটা মরিয়া চেষ্টা সন্দীপ ঘোষ যে করবেন সে তো বলাই বাহুল্য, কিন্তু মেডিকেল কাউন্সিলের অবস্থা বা অবস্থান এতটা ধোঁয়াটে কেন? এবং তার থেকেও বড় কথা, এই যেভাবে প্রত্যেকবার ওই বললাম না, সে আবার এসেছে ফিরিয়া বলে ধপাধপ করে ফিরে আসেন উনি, দেশের সেরা কামব্যাক কিংয়ের তকমাটা কি সন্দীপ ঘোষই পাবেন?
এই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এবং সেটা সমস্ত সংবাদ মাধ্যমে যথাযথভাবে সেটা চেপে বেরিয়ে যায়। এবং আজকে 7 দিন পরে আমরা মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাই যে আগের সপ্তাহে যেটা লেখা ছিল ক্যান্সেলড, কারণ মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল হয়ে সেখানে সাসপেন্ডেড বা তার নামটা উঠে যাওয়ার কথা, সেখানে ক্যান্সেল ছিল। আজকে দেখা গেল সেখানে আবার তিনি স্বমহিমায় ফিরে এসেছেন, অর্থাৎ যে লোকটি এখন সিবিআই এর ইনভেস্টিগেশনে তিনি কারান্তরালে এবং যে কোনো সময় আরো অনেক কিছু আমরা খবর পাবো, যার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল হয়েছে বলে আমরা খবর পেয়েছিলাম গত সপ্তাহে, তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন। কেন ফিরে এসেছেন আমরা জানি না, এবং এই ব্যাপারটা কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় আদালতে। আজ ট্রায়াল কোর্টে সিবিআই কিন্তু একটা চাঞ্চল্যকর দাবি করেছে, মানে সাম্প্রতিককালে এরকম দাবি আমরা কোনোদিন শুনতে পাইনি। এবং এই দাবিটা যদি সত্যি হয়, সত্যি কথা বলতে কি ওই কোচবিহারের মৃতা ছাত্রীর বাবা যে কথাটা বললেন, কার ওপর ভরসা করব, সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা যায় নাকি, আমার মেয়ে সুবিচার পাবে না। ভবিষ্যতে আরও কত জায়গায় কত বাবা কত মা যে এরকম কথা বলবেন না যদি এই অভিযোগগুলো সত্যি হয়। আমি শুধু সেই কথাটা ভাবছিলাম, কারণ এটা একটা জায়গার বিষয় না, এটা একটা সামগ্রিকভাবে সিস্টেমের কথা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি কি জানেন? অভিযুক্তদের জেরা করে আর পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে তারা জানতে পেরেছেন টালা থানার ভেতরেই ভুয়ো বা জাল রেকর্ড তৈরি করা হয়েছিল। তথ্য প্রমাণ লোপাট প্রমাণিত। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ বলছে আমরা স্তম্ভিত, আমরা ডিস্টার্ব রিপোর্ট দেখার পরে। আমরা সবাই ওয়েট করছি রিপোর্টটা সামনে আসুক। আসবে তো আজ নয় কাল, বিএনএসে আছে, সব রিপোর্টই পাবলিকলি করতে হবে। আর অভিজিৎ মণ্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, এটা এস্টাবলিশ হয়ে গেছে। এই ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য এবং তথ্য প্রমাণ লোপাটের জন্য যা যা করা দরকার ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার নির্দেশে হয়েছে। এবং আমার মনে হয় টালা থানার ওসির কাছে কারা নির্দেশ দিয়েছিল তার তদন্ত হওয়া উচিত। আমার যেটা মনে হয় যে যাদের কথোপকথন হয়েছে তাদেরকেও সিবিআইয়ের উচিত ডেকে জিজ্ঞাসাবাদ করা। সিবিআই যেগুলো তদন্তে এই স্টেজে কোর্টে বলে, পরবর্তীকালে বহু ক্ষেত্রে তার থেকে সরে যায়। ফলে সেই জায়গায় যে কথা তারা বলছেন তারা যথেষ্ট মারাত্মক অভিযোগ। যদি সত্যিই তার কোনো প্রামাণ্য তথ্য থাকে তাহলে যারা যারা এর সঙ্গে জড়িত প্রত্যেকের শাস্তি হোক। দেখুন, এই রকম অভিযোগ যখন ওঠে তখন পরিষ্কার বোঝা যায় যে এরপর আদালতে লড়াইটা কত কঠিন হবে। এবং সেখানে একটা নাটকীয় টুইস্ট, যেখানে এই তিলোত্তমার বাবা মা তারা তাদের আইনজীবী হিসেবে, তাদের আইনজীবী এতদিন ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে বদলে তারা নয়া আইনজীবী নিয়েছেন, আইনজীবী গ্রোভার। এবার ওনাকে দায়িত্ব দেওয়ার কারণ বিভিন্ন কিছু থাকতে পারে। এর আগে আমরা জুনিয়র ডাক্তারদের আইনজীবী পরিবর্তন করতে দেখেছি। এবার এই গোটা বিষয়গুলোর মধ্যে এই অভিযোগগুলো যাতে রাজনৈতিক না হয়ে যায়, যেখানে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী তারা অভিযোগগুলো তুলছেন, সেখানে বিকাশ ভট্টাচার্য তারও একটা রাজনৈতিক যোগাযোগ রয়েছে, ফলে কোথাও গিয়ে রাজনৈতিক হয়ে যেতে পারে। এই রকম বিষয়টা যাতে না দাঁড়ায় সেজন্যই কি আইনজীবী বদল? দেখুন, জানি না, কিন্তু তিলোত্তমার পরিবারের আইনজীবী পরিবর্তনের কথাটা যেদিন জানাজানি হলো সেদিনই বীরভূম জেলা তৃণমূলের অফিসে অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তন ঘটল। 2 বছর পর তৃণমূলের জেলা অফিসে পা পড়ল জেলা সভাপতির। আর অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনের দিনেই বীরভূমের তৃণমূলের পার্টি অফিস থেকে ওই কোর কমিটির সদস্যদের ছবিটাও মুছে গেল। ছবি মুছল, কিন্তু কোর কমিটি সরল কি? তৃণমূল কংগ্রেসের যে রাজ্য কমিটি তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে অনুব্রত মণ্ডল ফিরেছেন, কিন্তু এখনও কিছুদিন বীরভূমে কাজ চালাবে কোর কমিটি। অর্থাৎ অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনে কোর কমিটি কিছুটা ফিকে হয়েছে, পুরো মুছে যায়নি। এবার মুশকিল হচ্ছে, তাহলে একই খাপে দুটো তরোয়াল রাখলে কাটাকুটি হবে না তো? প্রশ্নটা উঠছে তার সবথেকে বড় কারণ বীরভূমে অনুব্রত মণ্ডলের সবথেকে বড় চ্যালেঞ্জারের নাম তো ওই কাজল শেখী। অনুব্রত মণ্ডল তিহারে বন্দি থাকাকালীন কাজলের নেতৃত্বেই পঞ্চায়েত আর লোকসভা ভোটে সাফল্য পেয়েছে তৃণমূল। সাফল্যের সেই চ্যাপ্টার
এত তাড়াতাড়ি মুছে দিতে পারবেন কেষ্টমণ্ডল? দেখুন, একবার যিনি নেতৃত্বের স্বাদ পেয়ে গেছেন সে কাজল শেখ কি সহজে অনুব্রত মণ্ডলের নেতৃত্ব স্বীকার করবেন? আজ বোলপুরের যে জেলা তৃণমূল কার্যালয়, সেই কার্যালয় থেকে সরানো হয়েছে যে জেলার যে 5 সদস্যের কোর কমিটি, সেই 5 সদস্যের কোর কমিটির ছবি সরানো হয়েছে। কি বলবেন? দেখুন, বর্তমানে বীরভূম জেলা কোর কমিটির সদস্য সংখ্যা 6, কিন্তু এই ছবিটা অনেক পুরাতন ছবি ছিল। কিন্তু যে ছবি ছিল রাখা যেতে পারত, সরানো উচিত হয়নি যে ছবি হয়েছে। তাছাড়াও ওখানে যে ছবিগুলো টাঙানো হয়েছে আপনাদের মাধ্যমে দেখতে পেলাম, আমাদের জেলার অভিভাবক অনুব্রত মণ্ডলের ছবি টাঙানো হয়েছে, সেটা ঠিকই করেছে, কিন্তু যে ছবিটা ছিল সেটা রাখা উচিত ছিল। নতুন নম্বর নিয়ে সাংবাদিক বন্ধুদের আমি দিয়ে দেবো শারদার শুভেচ্ছা। মাথায় লাগবে বুমটা। ওয়েস্ট বেঙ্গলের সব মানুষ ভালো থাকুক, বীরভূম জেলার মানুষ। বাংলার ভাগ্যাকাশে আরও এক কৃষ্ণের আবির্ভাব হয়ে গেছে। নব জলধর শ্যাম। ঘূর্ণাবর্তের হাত ধরে মৌসুমি বাতাস আবার কিন্তু মারাত্মক রূপ নিতে চলেছে, জানেন তো। অন্তত শুক্রবার পর্যন্ত বাংলা জুড়ে দুর্যোগের সতর্কতা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডেও যে ভারী বৃষ্টি হবে, ঝাড়খণ্ডের বৃষ্টি মানেই তো আমাদের বিপদ, মানে ডিভিসি আবার জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে। তবে আসল কাজের ফাঁকে করে গেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দেখিয়ে দিয়েছেন তিনি। বলাগড়ে বানভাসী এলাকা পরিদর্শনে গেছিলেন। এবার একে দুর্দশার মধ্যে রয়েছেন সাধারণ মানুষজন, ও এত দুঃখ কষ্টের মধ্যে জনপ্রিয় তারকাকে একটু কাছ থেকে দেখা মানে একটা সুযোগ পেলেন, আর তারপর আবার তাদের সাংসদ, ফলে তাদের হয়তো ভালো লাগছিল। আর এই ফাঁকে সদ্য জমি থেকে তোলা একটা বড় সড়ো স্বাস্থ্যকর ওল কিনে নিয়েছেন সাংসদ। কিন্তু ওল কিনে গোল পাকিয়ে দিয়েছেন। ডিভিসির সমালোচনা করতে গিয়ে কিউসেক আর কুইন্টালে গুলিয়ে ফেলেছেন। বলেছেন ডিভিসি কুইন্টাল জল ছেড়ে দিচ্ছে। অবশ্য এটাও ঘটনা, জলেরও তো একটা ওজন হয়, কি আর এলো গেল, লিটার কেজি সবই এক, সবই মায়া। আসলে জেলায় গিয়ে না সব কিছুই ওই পথের পাঁচালীর অপুর মতো অবাক বিস্ময়ে দেখছেন রচনা। এত বড় ওল তো হয়তো ওলের ওজনটা কুইন্টালে মাপবেন বলে ঠিক করেছিলেন, সেটাই জলের পরিমাণে অ্যাপ্লাই করে দিয়েছেন। বুনো ওল মানে টকঝাল মিষ্টি নায়িকা, মানে বুনো ওল আর বাঘা তেঁতুল একসাথে হলে যে কি কাণ্ড হয় এবার টের পাচ্ছেন তো।